15 বছর ধরে আল্লাহ তাআলার কাছে বিচার চাইতে চাইতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। একটা সময় তো আমরা সবাই ভেবেছি আমাদের জীবনে বুঝি জালিম সরকারের পতন দেখে যেতে পারব না, দরবেশ বাবাদের পরিণতি দেখতে পারব না। তবে আল্লাহ তাআলা হতাশ করেননি, অবশেষে মজলুমের দোয়া কবুল করেছেন। বেঁচে থাকা অবস্থায় আকাশ থেকে দরবেশদের মাটিতে পড়তে দেখলাম। 1 মাস আগেও যে কিনা দেশের শীর্ষ ধনীদের একজন ছিল, এখন সেই কিনা অন্ধকার কারাগারে বন্দী। 1 মাস আগেও যে কিনা টাকার বিছানায় ঘুমাত, এখন সে কিনা একটা চাদরও পাচ্ছে না। রবের পাকড়াও এমনই ভয়ঙ্কর হয়। যাই হোক, অনেকেই হয়তো জানেন না হাসিনার প্রশ্রয়ে দরবেশ বাবা ওরফে সালমান এফ রহমান কিভাবে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিল। তারা ভিডিওটি পুরোটা দেখে বিস্তারিত জেনে নিতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, যিনি মন্ত্রী পদমর্যাদার ছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে থাকা আসামি। 2 দিন আগে পালাতে গিয়ে সদরঘাটে গ্রেফতার হয়েছেন তিনি। দাড়ি কেটে বেশভূষা পরিবর্তন করেও বাঁচতে পারেনি, কারণ রবের পাকড়াও এমনই ভয়ঙ্কর হয় স্বাভাবিক। তবে সালমান নানা রকমের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে আলোচিত হলেও তাকে গ্রেফতার করা হয়েছে একটি দোকানের কর্মচারীকে হত্যার মামলায়। এরই মধ্যে তাকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পাপ বাপকেও ছাড়ে না, নিশ্চয়ই তার ভয়াবহ সাজা হবে। তবে আপাতত হত্যা মামলায় রিমান্ডে থাকলেও শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এফ রহমানের নাম গত 15 বছর ধরে বরাবরই আলোচনায় ছিল। সালমানের বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যাংকটিকে ঝুঁকিতে ফেলেছিল। সেই ঋণের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে 9 গুণ বেশি। এটা তার বহু কাজের একটা উদাহরণ মাত্র। 1972 সালে কমোডিটি ট্রেডিং কোম্পানি হিসেবে সালমান ও তার বড় ভাইয়ের প্রতিষ্ঠিত বেক্সিমকো বিভিন্ন সময় খেলাফি ঋণ পুনঃতফসিল করার জন্য নতুন নিয়ম তৈরি বা সংশোধন করতে নিয়ন্ত্রকদের বাধ্য করেছেন। এর মাধ্যমে আদালতের আদেশের বিপরীতে নিজেকে সুরক্ষিত করেছিলেন তিনি। 2014 সালের আগস্টে তারল্য সংকটের কারণ দেখিয়ে সোনালী ব্যাংক থেকে নেওয়া বেক্সিমকোর ঋণ পুনঃতফসিল করেন সালমান এফ রহমান। এর পেছনে কোম্পানিটি 2001 থেকে 2008 সাল পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঋণ সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ, পূর্ববর্তী 3 বছরে 800 কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ এবং 2013-14 সালে দীর্ঘ অবরোধ ও শাটডাউনের কারণে ঘটা অর্থনৈতিক বিপর্যয়কে দায়ী করেন। ওই সময় 7টি ব্যাংক থেকে 5,245 কোটি টাকা ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে দেওয়া এক চিঠিতে বেক্সিমকো টিকে থাকতে জরুরি ভিত্তিতে ঋণ পুনঃতফসিলের আহ্বান জানিয়েছিল। 2015 সালের 29 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক নতুন বড় ঋণ পুনঃতফসিল নীতিমালা জারি করে, যার আওতায় কেন্দ্রীয় ব্যাংক 500 কোটি টাকা বা তার বেশি ঋণ গ্রহীতাদের আবেদন গ্রহণ করে। প্রায় 11টি ব্যবসায়ী গ্রুপ ওই সুযোগ গ্রহণ করে তাদের খেলাফি ঋণের প্রায় 15,000 কোটি টাকা পুনঃতফসিল করেছে। সেই সময় প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই অর্থের 1/3 পুনর্গঠন করেছে বেক্সিমকো। ঋণ গ্রহীতাদের স্বাভাবিক 10% পরিবর্তে মাত্র 1-2% ডাউন পেমেন্ট এবং সর্বোচ্চ 12 বছরের ঋণ পরিশোধের মেয়াদ দেওয়া হয়। নীতিমালায় কোনো ঋণ গ্রহীতা পরপর 2 কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকগুলোকে এ সুবিধা প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণদাতারা ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে মামলা করতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এতে যে বেক্সিমকো বিচলিত হয়নি সেটা তাদের পরবর্তী কর্মকাণ্ড থেকে বোঝা যায়। নীতিমালার আওতায় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক 12 বছর মেয়াদে 10% সুদে 2027 সাল পর্যন্ত বেক্সিমকোর 1070 কোটি টাকা ঋণ পুনঃতফসিল করেছে, যা তখনকার 13-14% সুদের হারের চেয়ে অনেক কম। 1 বছরের গ্রেস পিরিয়ড শেষে 2016 সালের সেপ্টেম্বর থেকে ঋণ গ্রহীতার প্রতি প্রান্তিকে সোনালী ব্যাংকে 57 কোটি 40 লাখ টাকা পরিশোধ করার কথা ছিল। 2017 সালের ডিসেম্বরে ঋণ গ্রহীতার 6 কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা থাকলেও বেক্সিমকো দিয়েছে মাত্র 2টি কিস্তি, আর 2017 সালের ডিসেম্বরের শেষের দিকে তা খেলাফিতে পরিণত হয়। এরপরেও সোনালী ব্যাংক প্রদত্ত সুবিধা প্রত্যাহার করেনি এবং বেক্সিমকোর বিরুদ্ধে মামলাও করেনি। এর পরিবর্তে 2018 সালের মার্চে আবারও বেক্সিমকোকে দেওয়া ঋণ পুনঃতফসিল করা হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ পুনঃতফসিলের জন্য খেলাফি ঋণের ন্যূনতম 10% ডাউন পেমেন্ট বাধ্যতামূলক হলেও তা করতে বেক্সিমকোকে কোনো ডাউন পেমেন্ট করতে হবে না। আরেকটি উদাহরণ হল জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য 2016 সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার জন্য সোনালী ব্যাংকের উদ্যোগ বন্ধ করা।
2009 সালে দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা জিএমজির অর্ধেক শেয়ার কিনে নেয় বেক্সিমকো। গত জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি নিলামে তোলার নোটিশ দিলে জিএমজি হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ দেয়। বছরের পর বছর ধরে গ্রাউন্ডেড থাকা বিমান সংস্থাটিও আদালতের আদেশের কারণে তার অ্যাকাউন্টগুলো নিয়মিত রাখতে সক্ষম হয়। সালমানের বেক্সিমকো 2021 সালে দেশের সবচেয়ে বড় সুকুক ইস্যু করে, যার মাধ্যমে 3000 কোটি টাকা আয় করে। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বন্ড বিক্রির জন্য তার রাজনৈতিক সুবিধা ব্যবহার করেছিলেন। কোনো ব্যাংক ও নন ব্যাংক এই বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল না। সালমান তার সুকুকে বিনিয়োগের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাপ দেন। তা সত্ত্বেও অনেক ব্যাংক স্বল্প পরিমাণ তহবিল বিনিয়োগ করেছে। তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে অন্তত 2 বার বিনিয়োগের সময় বাড়াতে হয়েছে। ব্যাংকগুলো যাতে তার সুকুকে বিনিয়োগ করতে পারে সেজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা পরিবর্তন করেছেন। পুঁজিবাজারকে চাঙ্গা করতে কেন্দ্রীয় ব্যাংক একটি তফসিল গঠন করে এবং ব্যাংকগুলোকে শুধু শেয়ার বাজারের জন্য পরিকল্পিত তহবিল থেকে 200 কোটি টাকা ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হয়। সালমান এফ রহমান ব্যাংকগুলোকে সুকুকে বিনিয়োগের অনুমতি দিয়ে সার্কুলার জারি করতে কেন্দ্রীয় ব্যাংকে বাধ্য করেন। এরপর সালমান কয়েকটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে তার কোম্পানির সুকুকে বিনিয়োগ করতে বলেন। আর 90-এর দশকে সংগৃহীত প্রায় 100 কোটি টাকা ঋণ পরিশোধে বিলম্ব করায় বাংলাদেশের ঋণপত্র বাজার ধ্বংস করার অভিযোগ এখনও রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। ডিবেঞ্চার এক ধরনের ঋণ বিন্যাস যা বৃহৎ কোম্পানিগুলো অর্থ ধার করার জন্য ব্যবহার করে। বেক্সিমকো 1994-95 সালে 10 বছর মেয়াদে 4টি ডিবেঞ্চার ইস্যু করে। 2004 ও 2005 সালে তাদের মেয়াদ শেষ হলেও 2021 সাল পর্যন্ত বিনিয়োগকারীদের অর্থ পরিশোধ করা হয়নি। ওই বছর 3000 কোটি টাকা সংগ্রহের জন্য সুকুক ইস্যু করার প্রস্তুতি নিচ্ছিল বেক্সিমকো। এই অবস্থায় বেক্সিমকো ঋণখেলাফি ইস্যু সমালোচনার মুখে পড়ে এবং কোম্পানিটিকে পাওনা পরিশোধের নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নির্ধারিত সময়ের 15 বছর পর ওই টাকা পরিশোধ করেছে সংস্থাটি। দর্শক, এমন একটা দুর্নীতিবাজ পাপীকে কি ধরনের সাজা দেওয়া উচিত? কমেন্টে জানাতে পারেন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।